এই 10 মিনিটের একটা ক্লাস তুমি যত ভালোভাবে বুঝবা, তোমার হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় 80% কভার হয়ে যাবে। তোমার প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কি আছে? আয় আছে, ব্যয় আছে, সম্পদ আছে, দায় আছে, মালিকানা সত্ত্ব। এই 5টা নিয়েই হচ্ছে হিসাব বিজ্ঞান, এর বাইরে আর কিছুই নেই। ক্লিয়ার? তাহলে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিস্থিতি। এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করার জন্য বেসিক কিছু তোমাদের প্রয়োজনীয় জিনিস আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় মূলত হচ্ছে হিসাব হিসাব সম্পর্কিত তোমার ধারণা, যেটা হচ্ছে তোমার এই অধ্যায় না, তোমার যে কোনো অধ্যায় হিসাব বিজ্ঞানের ম্যাথ সলভ করতে তোমার লাগবে। যে কোনো অধ্যায়ের ম্যাথ সলভ করবা, এই জ্ঞান যদি তোমার না থাকে তাহলে তুমি যে কোনো কোনো অধ্যায়ের ম্যাথ সলভ করতে পারবে না। আর এই জ্ঞান যদি তোমার ভালো মতো থাকে, তুমি ভালো মতো এটা সলভ করতে পারবে। তো চলো শুরু করি। যেমন আমাদের সর্বপ্রথম চিন্তা হবে হচ্ছে আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। হিসাব বিজ্ঞানের মূল হচ্ছে এই 5টা জিনিস। ঠিক আছে? হিসাব বিজ্ঞানের মূল হচ্ছে এই 5টা জিনিস। কি কি? আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা যদি একটু পড়ে দেখো, হিসাব বিজ্ঞান 5টি স্তম্ভের উপরে মূলত প্রতিষ্ঠিত। হিসাব বিজ্ঞানকে ভালোভাবে আয়ত্তে আনার জন্য এই 5টি স্তম্ভ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে তোমাদের। হিসাব বিজ্ঞানের মুখস্থবিদ্যা তেমন কিছুই নাই, জাস্ট তুমি হিসাব বিজ্ঞান পুরোটা হচ্ছে বাস্তবিক জ্ঞান নির্ভর। অতএব হিসাব বিজ্ঞানকে বাস্তবিকভাবে চিন্তা করে নিজের আয়ত্তে আনতে হবে, যার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ঠিক আছে? তাহলে বাস্তবিক কেন্দ্রে আমরা কিভাবে করি? বাস্তবিক মানে হচ্ছে হাতে কলমে তোমাকে শিখতে হবে, মুখস্থ করে কখনো এটা মাথায় রাখতে পারবো না, ভাবতে হবে, ভেবে ভেবে করতে হবে। দেখো, আয় আয় জিনিসটা কি? যে সকল কারণে প্রতিষ্ঠানে অর্থ আসে বা বৃদ্ধি পায়, সেসব কারণকে হচ্ছে আয় বলবে। যেমন কি কি কারণে, তুমি দেখো এখন যখন সংজ্ঞাটা তুমি বুঝবা, তাহলে তুমি যে যে কারণে প্রতিষ্ঠানে আমার অর্থ আসতেছে সেগুলোকে তুমি আয় হিসাবে কাউন্ট করে ফেলতে পারবা। যেমন বিক্রি করলে আয় হয়, সেবা দিলে আয় হয়, সুদ পাইলে আয় হয়, কমিশন পাইলে আয় হয়। বুঝতে পারছো না? এরকম তুমি আরো যত ধরনের আয় আছে সেগুলো বের করতে পারবা, যদি সংজ্ঞাটা বুঝতে পারলে হয়েছে। ব্যয় কি? ব্যয় হচ্ছে এর উল্টা। দেখো, যে সকল কারণে প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যায় বা কমে যায় সেসব কারণকে ব্যয় বলে। যেমন ক্রয় করলে আমার অর্থ চলে যায়, বেতন দিলে অর্থ চলে যায়, ভাড়া দিলে অর্থ চলে যায়। ঠিক আছে? এগুলো ব্যয় না? তারপর অবশ্যই হলে আমার অর্থটা কমে যায়। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে ব্যয়। এ জাতীয় যত ধরনের ব্যয় আছে এখন তুমি বের করে ফেলতে পারবা। সম্পদ। সম্পদ জিনিসটা কি? ভবিষ্যতে প্রতিষ্ঠান সুবিধা পাওয়া যাবে, মানে ভবিষ্যতে প্রতিষ্ঠান সুবিধা পাবে এমন সব কিছুকে সম্পদ বলবে। ঠিক আছে? মানে প্রতিষ্ঠান কারো কাছ থেকে যদি ভবিষ্যতে সুবিধা পায়, সেই জিনিসগুলাই হচ্ছে সম্পদ। যেমন আসবাবপত্র, এটা আমাকে ভবিষ্যতে কি দিবে? সুবিধা দিবে। দেনাদার ভবিষ্যতে সুবিধা দিবে, যন্ত্রপাতি ভবিষ্যতে আমাকে সুবিধা দিবে। অগ্রিম খরচ, আমি যদি কোনো কিছুর জন্য অগ্রিম খরচ করে ফেলি তাহলে সেটার সুবিধা আমি ভবিষ্যতে পাবো। এই সবগুলো হচ্ছে তোমার কি? সম্পদ। এখন দায় কি? দায় হচ্ছে ভবিষ্যতে প্রতিষ্ঠান সুবিধা প্রদান করবে। ভবিষ্যতে প্রতিষ্ঠান সুবিধা প্রদান করতে হবে এমন সব কিছু হচ্ছে দায় বলবে। যেমন পাওনাদারকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। অগ্রিম আয় কি? অগ্রিম আয় হচ্ছে আমি টাকা নিয়ে এনেছি কারো কাছ থেকে, কিন্তু হচ্ছে তার সেবাটা আমি দিই নাই। তাহলে আয় কিভাবে হয়? আয় হচ্ছে আমি কাউকে কিছু দিলে সে বিনিময়ে হচ্ছে আয় হবে। তাহলে আমি টাকা অগ্রিম নিয়ে এনেছি বাট দিই নাই, তাহলে আমি ভবিষ্যতে তাকে সেবা দিতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার জন্য দায়, ভবিষ্যতে দিতে হবে। তারপরে দেখো, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কি? ব্যাংক ঋণও আমি টাকা নিছি, আমার ভবিষ্যতে পরিশোধ করতে হবে, তাহলে সেই জিনিসটা হচ্ছে আমার জন্য দায়। এতে এই ধরনের যত জিনিস আছে সবগুলো হচ্ছে দায়। মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায়ে মালিকের দায়িত্ব এবং ব্যবসায়ের উপর মালিকের অধিকার সমূহকে মালিকানা সত্ত্ব বলে। যেমন মূলধন, মুনাফা, উত্তোলন, এই জিনিসগুলো হচ্ছে তোমার কি? মালিকানা সত্ত্ব। এই ম্যাথ সলভ করার জন্য তোমাদের যে জিনিসগুলো বারবার আসে, যে আয় ব্যয় সম্পদগুলো বারবার আসে, সেগুলো আমরা একটা লিস্ট করে দিছি। তাহলে আমরা শুরুতে আয়গুলো একটু দেখে নিই এক নজরে। সেবা আয়, বিক্রয়, মানে যেসব কারণে আমার প্রতিষ্ঠানে টাকা আসে। দেখো, সেবা আয়, বিক্রয়, প্রাপ্ত ভাড়া, উপভাড়া, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, লভ্যাংশ, শিক্ষানবিশ, সালামি, ব্যাংক জমা সুদ, বিনিয়োগের সুদ, পদত্ত ঋণের সুদ, শেয়ার হস্তান্তর ফি, অন্যান্য যাবতীয় আর যত ধরনের আয় তুমি বের করতে পারো সবগুলাই প্রতিষ্ঠানের জন্য আয়। এখন আসো ব্যয়। ব্যয় একটু বেশি। পণ্য ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য,
দেখো এগুলো তুমি দেখলেই মানে পড়ার সাথে সাথে বুঝে যাবা যে এসব কারণে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়। দেখো মজুরি, শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, তারপর হচ্ছে বেতন, নিরীক্ষাফি, পরিবহন, প্যাকিং খরচ, ভাড়া, যাতায়াত খরচ, বিজ্ঞাপন, উপযোগ খরচ। আচ্ছা উপযোগ খরচ বলতে বিল জাতীয় জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে উপযোগ খরচ। তারপর যে ডাকতার, বীমা খরচ, কর অভিকর, মনিহারি খরচ, সাপ্লাইজ খরচ, মেরামত নবায়ন খরচ, সাপ্যায়ন খরচ, কুরিন বা অনাদায়ী পাওনা। কুরিন বা অনাদায়ী পাওনাটা কি? সেটা হচ্ছে দেনাদারের কাছ থেকে আমি টাকা পাবো না, এই জিনিসটা হচ্ছে কুরিন বা অনাদায়ী পাওনা। অবশ্যই, অবশ্যই তো বুঝো। আচ্ছা স্থায়ী সম্পদের অবলোপন, তাও বুঝো। ব্যাংক চার্জ, ব্যাংক ঋণের সুদ মানে হচ্ছে ঋণের সুদ, প্রদত্ত সুদ, প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন, প্রদত্ত মানে আমি দিয়ে দিচ্ছি আর কি, তার মানে যেসব কারণে আমার টাকা চলে যাচ্ছে। শিক্ষানবিশ ভাতা, তাও আমি দিচ্ছি। উৎসব ভাতা বা বোনাস, এগুলো দিতে হয়। এবং যাবতীয় যত ধরনের খরচ তুমি বের করতে পারো ওই সংজ্ঞা দ্বারা, সবগুলাই হচ্ছে তোমার প্রতিষ্ঠানের জন্য খরচ। এগুলো জাস্ট মাথায় গেঁথে রাখো। এখন আসো সম্পদ। সম্পদগুলা কি কি? সম্পদ হচ্ছে নগদ বা হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য মানে হচ্ছে দানাদার মানে যার কাছ থেকে আমি টাকা পাবো, প্রাপ্য বিল, মজুত পণ্য, মজুত পণ্য দ্বারা বোঝা হচ্ছে সমাপনীটাকে বোঝাবে, ঠিক আছে, এটা আমার জন্য সম্পদ। আর প্রারম্ভিক যেটা সেটা হচ্ছে তোমার জন্য কি ব্যয়। ক্লিয়ার? তাহলে দেখো সাপ্লাইজ, সাপ্লাইজ একটা সম্পদ, আবার অব্যবহৃত যদি থেকে যায় তাহলে সেটাও সম্পদ। অব্যবহৃত মনিহারি, মনিহারি খরচ বাট অব্যবহৃত যদি থেকে যায় মানে 1 বছর অতিরিক্ত সময় আমার ব্যবহার করার কিনে ফেলছি বাট থেকে গেছে, সেটা হচ্ছে কোন হিসাবে সেটা সম্পদ জানো? সকল প্রকার অগ্রিম খরচ মানে হচ্ছে আমি খরচ করে ফেলছি এবছর বাট এই যেটা রয়ে গেছে সেটা আমাকে আগামী কয়েক বছর পর্যন্ত সুবিধা দিবে বা কয়েক মাস পর্যন্ত দিবে, সেটা হচ্ছে আমার জন্য সম্পদ। বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, তাও সম্পদ। ব্যাট চলতি হিসাব যদি ডেবিট হয় সেক্ষেত্রে হচ্ছে সম্পদ হবে। আর সকল প্রকার অগ্রিম খরচ সেটা হলে তো কি হবে? সম্পদ হবে। সকল প্রকার বকেয়া আয় সেটা হচ্ছে সম্পদ হবে। তার মানে এই দুইটা জিনিস ভালোভাবে মাথায় রাখবা। তারপর দেখো বিনিয়োগ, বিনিয়োগের মধ্যে আছে কয়েকটা: সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয়, ঋণপত্র ক্রয়, বন্ড, বন্ড ক্রয়, স্থায়ী আমানত, এই সবগুলা হচ্ছে তোমার কি সম্পদ। অর্থাৎ বিনিয়োগ সম্পদের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে চলতি সম্পদ, একটা হচ্ছে বিনিয়োগ, আবার হচ্ছে স্থায়ী সম্পদ, আর হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। ঠিক আছে? তাহলে বিনিয়োগের এগুলো মানে অর্থাৎ সবগুলো মিলাই হচ্ছে সম্পদ। এখন বিনিয়োগের মধ্যে হচ্ছে এই কয়েকটা আছে: সঞ্চয়পত্র, শেয়ার, ঋণপত্র, বন্ড, আর হচ্ছে স্থায়ী আমানত। আর স্থায়ী সম্পদের মধ্যে তো জানো যেগুলো হচ্ছে দামি, দীর্ঘদিন পর্যন্ত প্রতিষ্ঠানকে সুবিধা দিবে, অনেক সময় পর্যন্ত থাকে, যেমন জমি, দালান কোঠা, মোটর গাড়ি, ভ্যান, আসবাবপত্র, কলকব্জা যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ইজারা সম্পত্তি, প্রিমিসেস ইত্যাদি। আর অস্পর্শনীয় সম্পদ দেখো: সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট, লাইসেন্স, ট্রেড লাইসেন্স। এই জিনিসগুলো হচ্ছে আমি টাকা দিয়ে কিনতে হয়, এগুলো আমাকে সুবিধা দেয় প্রতিষ্ঠানে, বাট এই জিনিসগুলো আমি নিজ চোখে মানে স্পর্শ করতে পারি না আর কি, এরকম ধরে দেখতে পারি না যে এটা আমাকে কিভাবে সুবিধা দিচ্ছে, এই জিনিসটা আমি অনুভব করতে পারি বাট হচ্ছে চোখে দেখি না আর কি। ঠিক আছে? বা হচ্ছে জন্য হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। এখন আসো তারপরে তোমাদের দায় নিয়ে আমরা আলোচনা করি। দায়ের মধ্যে শুরুতে যদি আমরা দেখি চলতি দায়, পদে হিসাব, পদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, আয়কর সঞ্চিতি, পদেয় আয়কর, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, সকল প্রকার বকেয়া খরচ, সকল প্রকার অগ্রিম আয়, এই তো এগুলা সবগুলো হচ্ছে তোমার কি চলতি দায়। এখন দীর্ঘমেয়াদী দায় তো লাগবে আমার কিছু, যেমন ঋণ দীর্ঘমেয়াদী হয়, ঋণপত্র দীর্ঘমেয়াদী, বন্ধকি ঋণ দীর্ঘমেয়াদী, বন্ড তাও দীর্ঘমেয়াদী। এই তো এ ছিল আমাদের দায়সমূহ। তারপর মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব একদম সিম্পল, বুঝলেই দেখবা। মূলধন, মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকানা সত্ত্ব দ্বারা কি বুঝো? মালিকানা সত্ত্ব দ্বারা একটু আগে আমি বলেছিলাম যে ব্যবসায়ী মালিকের অধিকার এবং দায় দায়িত্ব, এই জিনিসটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে অধিকার তারা কি বোঝায়? অধিকার তারা বোঝায় হচ্ছে মালিক ব্যবসা থেকে নিয়ে যাবে। ঠিক আছে? আর দায়িত্ব মানে কি? দায়িত্ব পালন করবে মানে ব্যবসাকে দিবে। তাহলে ব্যবসাকে সে কি দেয়? ব্যবসাকে হচ্ছে সে মূলধন দেয়, অতিরিক্ত মূলধন দেয়, মূলধন সঞ্চিতি দেয়, সাধারণ সঞ্চিতি দেয়, শেয়ার অধিহার হলে সেটার জন্য কি দেয়? অধিহার মানে অতিরিক্ত হয়ে যায় আর কি, বেশি হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের লাভ হয় আর কি।
আন্তঃতহবিল প্রতিষ্ঠান লাভ হয়, নেট লাভ হলে প্রতিষ্ঠানের লাভ হয়, নেট ক্ষতি হলে এই চলে যায়। তার মানে যখন প্রতিষ্ঠান থেকে চলে যাবে তখন মালিকানা সত্ত্ব কমে যাবে, মানে মালিকের যে টাকাটা সেটাও কিন্তু কমবে। মালিক যদি উত্তোলন করে সেক্ষেত্রেও চলে যাবে, পণ্য উত্তোলন করলে সেক্ষেত্রেও চলে যাবে। আরও কয়েক ধরনের উত্তোলনটা কয়েকভাবে হয়ে থাকে, যেমন আয়কর দিতে পারে, আবার হচ্ছে তোমার জীবন বীমা প্রিমিয়াম দিতে পারে, তারপরে স্যালারি স্কুলের জন্য নিতে পারে, পণ্য উত্তোলন, আচ্ছা এটা তো বলছি, পণ্য উত্তোলন করতে পারে। অর্থাৎ যতভাবে হচ্ছে প্রতিষ্ঠানের থেকে মালিক নিতে থাকে বা নিয়ে যায় সেটা হচ্ছে মালিকানা সত্ত্বকে কমিয়ে দিবে, আর যতভাবে প্রতিষ্ঠানকে সে দিবে তত মালিকানা সত্ত্ব বাড়বে। আবার প্রতিষ্ঠানে যত ধরনের খরচ হবে সেটা মালিকানা সত্ত্বকে কমাবে, প্রতিষ্ঠানের যত ধরনের আয় হবে সেটা মালিকানা সত্ত্বকে বাড়াবে। অর্থাৎ মালিকানা সত্ত্বটার বিষয়টা হচ্ছে মূলধন, আয় ব্যয় এবং উত্তোলন কেন্দ্রিক। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখলেই হবে। জাস্ট এই ছিল আমাদের আজকের ক্লাস। তো তোমাদের যদি এই হিসাব সম্পর্কিত ধারণা, অর্থাৎ হিসাবের আয় ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব বুঝতে হয়, এই ক্লাসটা তোমাদের জন্য বেস্ট। এই ক্লাসটা হচ্ছে তোমাদের সবগুলা অধ্যায়কে তোমাদের সাপোর্ট করবে। এই অধ্যায় মানে এই ক্লাসটা 10 মিনিট বা 12 মিনিটের একটা ক্লাস, একবার না বুঝলে 2বার 3বার 4বার 5বার দেখো, 50 মিনিট, তবে 1 ঘন্টা খরচ করো। এই 1 ঘন্টা সময় তোমার অন্যান্য যেই অধ্যায়গুলো আছে অধ্যায়ের 80% কভার করে দেবে। এটা যত ভালোভাবে তুমি বুঝবা ওই অধ্যায়গুলো তোমার কাছে তত সহজ মনে হবে। তো আশা করি যদি কোনো কোশ্চেন থাকে এই ক্লাস নিয়ে অথবা স্পেসিফিক কোনো জিনিস জানতে চাও নিচে আমাদের কমেন্ট করে দিবা, ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবা। আর ক্লাসটা যদি তোমার উপকারে আসে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিবা। আর যারা আমাদের ক্লাসগুলো দেখছো তারা আমাদের ফেসবুক গ্রুপ আছে, কমার্স হান্টার্স পরিবারে যুক্ত হয়ে যাবা। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা।